বিসিবি গুরুত্ব না দিলেও ভারতের খবরের কাগজের প্রথম পাতায় সাকিবের অবসর, মিরপুর শেষ টেস্ট খেলতে সুযোগ করে দেওয়ার আহ্বান সাবেকদের। ফেডারেশন দুর্নীতিমুক্ত রাখতে কঠোর অবস্থানে ক্রীড়া উপদেষ্টা, 2 মেয়াদের বেশি দায়িত্বে থাকতে পারবেন না কেউ, দিতে হবে আয় ব্যয়ের হিসেব। শুরুতেই কানপুর টেস্টের খবর। দফায় দফায় বৃষ্টির বাগড়ায় গ্রিন পার্কে প্রথম দিন খেলা হয়েছে মোটে 35 ওভার। টস হেরে আগে ব্যাট করতে নেমে 107 রান তুলতেই 3 টপ অর্ডারকে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের পক্ষে মুমিনুল 40 আর মুশফিক 6 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। ভারতের পক্ষে জোড়া শিকারে 2 টাইগার ওপেনারকে ফিরিয়েছেন পেসার আকাশদীপ। 55 ওভার আগেই শেষ কানপুর টেস্টের প্রথম দিন। যে 35 ওভার খেলা হয়েছে সেখানে কিছুই ছিল না বোলারদের জন্য। এই টেস্টের গতিপথ নির্ধারণ করে দিতে পারে দ্বিতীয় দিনের প্রথম সেশন, যেখানে মুশফিক মুমিনুলের ব্যাটিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে দ্বিতীয় দিনও আছে বৃষ্টির শঙ্কা, চোখ রাঙাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। মাহবুব রিমন, সময় সংবাদ, উত্তরপ্রদেশ, কানপুর, ভারত। টাইগার ক্রিকেটের মহাতারকা সাকিবের অবসরের খবর প্রথম পাতায় জায়গা করে নিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে। কানপুর টেস্টের প্রথম দিনেও ম্যাচ ছাপিয়ে বিশেষ আলোচনায় ছিল যা। এদিকে বাংলাদেশ ভারত টেস্টের প্রথম দিনে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল গোটা স্টেডিয়াম পাড়া। তবে তাতে ভাটা পড়েনি দর্শক উন্মাদনায়। কানপুর থেকে মাহবুব রিমনের আরও একটি প্রতিবেদন। আকাশে মেঘের ঘন ঘটা আছে বৃষ্টির শঙ্কা, তবু কমছে না উন্মাদনা। এ লাইনের শেষ কোথায় তা জানতে হলে হাঁটতে হবে প্রায় মিনিট 30। গ্রিন পার্কই বিশ্বের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম যেখানে স্কুল ছাত্রছাত্রীদের জন্য আছে আলাদা গ্যালারি। এদিন তাই সবারই যেন স্কুল কামাই। 3 বছর বাদে গ্রিন পার্কে ফিরেছে টেস্ট। একটা টিকিটের জন্য তাই কানপুরবাসীর হাহাকার। সকাল থেকে দর্শকদের ঢল, টিকিট মিললেও কমছে না বিড়ম্বনা। অবশ্য তার একটা কারণ আছে বৈকি। স্টেডিয়াম এলাকাতে ঢুকলেই প্রথমে মনে হতেই পারে হয়তো কোনো যুদ্ধক্ষেত্র। মুহুর্মুহু সাইরেন আর নিরাপত্তা রক্ষীদের কড়া পাহারা। ইউপি পুলিশ তো আছেই, সঙ্গে নিরাপত্তার দায়িত্ব বর্তেছে এআইএস আরপিএফ এর মতো স্পেশাল ফোর্সের ওপর। কারণটা তো সবারই জানা, এই টেস্ট ঘিরে হুমকি দিয়ে রেখেছে হিন্দু মহাসভা নামক কট্টরপন্থী সংগঠন। কিন্তু পুলিশের কড়া নজরদারিতে কোথাও চোখে পড়েনি তাদের কোনো কার্যক্রম। প্রেসবক্স থেকে স্থানীয় কিংবা ভারতীয় প্রথম সারির গণমাধ্যম, আলোচনায় একজন, ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসান আর তার প্রস্থান। আচমকা সাকিবের অবসরের সিদ্ধান্তের খবর ভারত জুড়েই এখন টক অব দ্য টাউন। অবসরের ঘোষণার সঙ্গে তার দেশে ফেরার শঙ্কা নিয়েও খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। এমনকি দেশে ফিরলে কেন বিসিবি সাকিবের দায়িত্ব নিবে না, তুলেছে এমন প্রশ্ন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কানপুরে বেড়েছে দর্শকদের ঢল। সংকট থাকায় কেউ কেউ কেটেছেন পুরো 5 দিনের টিকিট। তবে অ্যাওয়েতে সাকিবের বিদায়ী টেস্ট 5 দিনে গড়াবে কিনা আছে সে প্রশ্ন। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে সাকিব আল হাসান যে নিরাপত্তা চেয়েছেন তা বিসিবি প্রত্যাখ্যান করলেও তাকে সমর্থন জানিয়েছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অবদানের কথা স্বীকার করে মিরপুরে শেষ টেস্ট খেলতে সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন বর্তমান সরকারের কাছে। কোনো খেলোয়াড় খেলা চলাকালীন রাজনীতিতে যেন যোগ না দেয় সে বিষয়েও সতর্ক করেন সাবেক এই অধিনায়ক। ঘরের মাটিতে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো, সবার ভালোবাসা নিয়ে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। কানপুরেই যে বনেদি ক্রিকেটে সাকিব আল হাসানের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি হচ্ছে সেটার আঁচ পাওয়া যায় বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মন্তব্যে। মাঠের হিরো রাজনীতিতে জড়িয়ে এখন ভিলেন, যে কারণে বিদেশে বসে আকুতি জানাতে হচ্ছে শেষ টেস্টটা যেন দেশের মাটিতে খেলতে দেয়া হয়। সাকিবের দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ার শেষ করার ইচ্ছা পূরণ হবে কিনা সেটা এখন কঠিন সমীকরণ। আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি হওয়ায় সাকিব শুধু মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়। সাবেক অধিনায়ক রকিবুল হাসানও মানছেন উদ্ভূত পরিস্থিতিতে নিরুপায় বিসিবি। সাকিবের কিন্তু 2টা রূপ আছে, ক্রিকেটার সাকিব আর একটা হলো মানুষ সাকিব। আপনি যদি মানুষ সাকিবের মূল্যায়ন করি আমরা,
তো সেখানে কিন্তু আমরা সুখকর অনেক কিছুই পাবো না। তাকে ফাইন করা হয়েছে শেয়ার মার্কেট নিয়ে। সাকিবকে এখন বের হতে হবে ওই আইনের মধ্যে দিয়েই, বিকজ ইটস অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, অল ডিসিশনস আর কামিং ফ্রম দি টপ। কোনটার কী ইম্প্যাক্ট আছে, কারণ সাকিব যদি শুধু খেলোয়াড়ও তো একটা কথা ছিল, হি ইজ এন এমপি, ফর্মার এমপি। এমন একটা দলের যেই দলকে এখান থেকে সরানো হয়েছে, ক্রিকেট বোর্ড এই দায়িত্ব নিয়ে কিছু একটা করার ক্ষমতা থাকবে আমার মনে হয় না। বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আসার ঝুঁকিপূর্ণ আমরা কেনই বা বলবো, কিন্তু যে একটা পরিস্থিতি বিরাজমান করছে এখন তার বেলায়, এটা আমার মনে হয় সেই ভালো করেই জানে যে এটা একটা ঝুঁকি নেওয়া হবে সে যদি এখানে আসে। অথচ দেশের ক্রীড়াঙ্গনের মহাতারকার বিদায়টা হওয়ার কথা ছিল রাজস্বিক। বর্তমান পরিস্থিতির জন্য সাকিব নিজেও দায়ী মনে করছেন সাবেকরা। সতর্ক বার্তা দিলেন বর্তমান ক্রিকেটারদেরও। অ্যাক্টিভ ক্রিকেটার হিসাবে, অ্যাক্টিভ ফুটবলার হিসাবে বা অ্যাক্টিভ যে কোনো একটা অন্য জায়গায় তাকে রাজনীতিতে আসা আমি কোনোদিন সমীচীন মনে করি না। যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে থাকেন, রিটায়ারমেন্টে যান, তারপরে আপনার রাজনৈতিকভাবে কোনো দর্শন যদি থাকে, সেই দর্শনকে আপনি যদি প্রতিপালন করতে চান, আপনি রাজনীতিতে যান। He could not resist the temptation and he joined politics because of that. আওয়ামী লীগের যদি বলি যেভাবে পতন হয়েছে, প্রভাবটা তার উপরে পড়েছে। এই জন্যই আমার মনে হয় যে তার পলিটিক্স জয়েন করাটা আরো বেশি সমালোচিত হয়েছে বিকজ অফ দিস। তবে বর্তমান সরকারের কাছে একটা অনুরোধ রেখেছেন সাবেক অধিনায়ক রকিবুল। আমি একটা অনুরোধ রাখতে পারি, টেস্ট ম্যাচটা সে চেয়েছে খেলতে, এটা যদি তাকে খেলার ব্যবস্থাটা করে দেওয়া হয় এবং সে যদি একটা সম্মানের সঙ্গে বিদায় নিতে পারে এই ক্রিকেট থেকে। মাঠ থেকে বিদায় নেওয়ার রীতি খুব একটা নেই দেশের ক্রিকেটে। সাকিবের সাহসী সিদ্ধান্তের সাধুবাদ জানিয়েছেন সাবেকরা, যদিও তাদের মতে রাজনীতিতে না জড়ালে আরও কিছুটা লম্বা হতে পারত সাকিবের ক্যারিয়ার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে নতুন রূপরেখা তৈরি করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এখন থেকে কোনো ক্রীড়া সংস্থাতেই একই পদে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না কোনো সংগঠক। এছাড়া সর্বস্তরের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি বছর ক্রীড়া সংস্থাগুলোকে আয় ব্যয়ের অডিট রিপোর্ট জমা দিতে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে তৎপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বাংলাদেশের ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। তারই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের সঙ্গে এই মত বিনিময় সভা। প্রায় 1.5 ঘন্টা সময় ধরে চলে মত বিনিময় সভা। ফেডারেশনগুলোকে সুসংগঠিত করতে এবং অসাধু সংগঠকদের চিহ্নিত করে যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দেন বেশিরভাগ ক্রীড়া অনুরাগীরা। ফেডারেশন নিয়ে মতামত ব্যক্ত করেন 26 জন ক্রীড়া সংশ্লিষ্টরা। মত বিনিময় শেষে ফেডারেশন নিয়ে নতুন রূপরেখার কথা জানান ক্রীড়া উপদেষ্টা। এনএসসি থেকে ফেডারেশনগুলোর জন্য তৈরি করা হচ্ছে সাধারণ নির্দেশনা। এতে ভাঙবে যুগের পর যুগ একই চেয়ার ধরে রাখা ব্যক্তিদের একচেটিয়া রাজত্ব। কোনো সংস্থাতেই এক পদে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না কোনো সংগঠকই। এছাড়া ফেডারেশনের আয় ব্যয়ের স্বচ্ছতা আনতে প্রতি বছর অডিট রিপোর্ট বাধ্যতামূলক করা হবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। কিছু ফেডারেশনে 30 বছর 40 বছর ধরে দায়িত্ব নিয়ে আছে, কিন্তু সেটার কোনো প্রোগ্রেস নেই। কোনো ফেডারেশনে কেউ 2 বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। আমাদের একটা অন্যতম লক্ষ্য আমরা ঠিক করেছি যে ক্রীড়া ক্ষেত্রকে বিরাজনীতিকরণ করা। জেনারেল গাইডলাইনে এটাও রাখবো যে প্রতি বছর প্রত্যেকটা ফেডারেশন তার সে যেই ব্যয় করে আয় এবং ব্যয়ের যে অডিট, সে অডিট রিপোর্ট মন্ত্রণালয়ে এনএসসিতে পেশ করবে। মত বিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল প্রতি ফেডারেশন থেকে 4 জন প্রতিনিধি। তবে ফেডারেশন প্রতিনিধি ছাড়াও সবাই উপস্থিত ছিলেন আরো অনেকেই সুযোগ পাননি নিজের বক্তব্য দেওয়ার। এতে কিছুটা বিশৃঙ্খলাও দেখা দেয়, জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট নিয়ে যে আমরা এখন এই সংস্কার আন্দোলনের মধ্যে আসছি, এই সংস্কারটাই কিন্তু প্রতিহত করতেছে আবার ওই স্পিরিটধারী, মানে যারা বৈষম্য করে সেখানে স্পষ্ট যারা টু দ্য পয়েন্ট কথা বলবে এই লোকদেরকে কথা বলতে দেওয়া হয়নি। প্রত্যেকটা ইভেন্ট থেকে যদি সুযোগ দেওয়া হতো, যেটা এখানে হয়তো হয়নি, যে অনেকে কথা বলতে পারেনি, যেমন আমরা হকি নিয়ে কোনো আলোচনা করতেও পারিনি। মূল পয়েন্টটাই এখানে বলেন নাই, তা একটা
কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলেছেন। এনারা কি চাচ্ছেন? ইলেকশনে যারা আছেন কমিটিতে তাদেরকে বের করে দিয়ে যারা আসেন নাই তারা এসে কাজ করতে যাচ্ছেন। ইতোমধ্যে কয়েকটি সুনির্দিষ্ট ফেডারেশনকে নিয়ে কাজ শুরু করেছে সার্চ কমিটি। খুব দ্রুত আরও কিছু ফেডারেশনের সঙ্গে বসে অ্যাডহক কমিটি তৈরি করা হবে বলে জানান কমিটির অন্যতম সদস্য ইমরোজ আহমেদ। যারা ক্রিয়াঙ্গনে অনেকদিন ছিলেন, নতুন যারা আসছেন, তাদেরকে একটা নিয়েই কিন্তু আমরা একটা দিন তারিখ ঠিক করে আপনাদেরকে বলবো। হয়তো একদিনে 4-5টা করে আমরা ফেডারেশনের সাথে বসবো এবং সেইখান থেকে আমরা এক্সট্রাক্ট করার চেষ্টা করব তাদের মতামত, এবং সো দ্যাট আমরা সবাই একসাথে বসে আমরা এটাকে একটা নতুন শেপ দিতে পারি। ফেডারেশনগুলোর আর্থিক উন্নয়নের জন্য পরবর্তীতে সংগঠক খেলোয়াড়দের পাশাপাশি আলোচনা করা হবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গেও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। ইপিএলে শনিবার শীর্ষস্থান ধরে রাখার মিশনে নামবে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচ শুরু হবে বিকেল 5:30টায়। এদিকে সিটিকে পেছনে ফেলে শীর্ষে ওঠার লক্ষ্যে উলফসের বিপক্ষে লড়বে লিভারপুল। এই ম্যাচটি মাঠে গড়াবে রাত 10:30টায়। সেন্ট জেমস পার্কে মাঠে নামার আগে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত ম্যানচেস্টার সিটি। শিরোপা ধরে রাখার মিশনটা এবারও দাপুটে হয়েছে সিটিজেনদের। ইপিএল এর সবশেষ ম্যাচে স্নায়ুক্ষয়ী লড়াইয়ে আর্সেনালের সঙ্গে 2-2 গোলে ড্র করে হার এড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। কঠিন বৈতরণী পাড়ি দেওয়ার পর লিগ কাপে কোনো রকমে ওয়াটফোর্ডকে হারিয়েছে গার্দিওয়ালার দল। আর্সেনালের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন রদ্রি, সেটা এখনো ভোগাচ্ছে সিটিকে। লিগ কাপে অপেক্ষাকৃত দুর্বল ওয়াটফোর্ডের বিপক্ষে জয় পেতে কাঠখড় পোড়াতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। এখনো ফিট হয়ে উঠতে পারেননি রদ্রি, সে চিন্তা মাথায় নিয়েই নিউক্যাসেলের মাঠে নামতে হচ্ছে ম্যানচেস্টার সিটিকে। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা 5 ম্যাচ খেলে এখন পর্যন্ত 4 জয় ও 1 ড্রয়ে 13 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। প্রতিপক্ষ নিউক্যাসেল 3 জয় 1 হার ও 1 ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে আছে 6 নম্বরে। তাই কঠিন এক ম্যাচই অপেক্ষা করছে ম্যানচেস্টার সিটির জন্য। রদ্রি ছাড়াও নাথান একে ও অস্কার বব ইনজুরির কারণে খেলতে পারবেন না সেন্ট জেমস পার্কে। কেভিন ডি ব্রুইনাও ইনজুরিতে পড়ে অনুশীলন করতে পারেননি। তাই একাদশ নিয়ে বেশ বিপাকেই আছেন গার্দিওয়ালা। দুদলের মুখোমুখি পরিসংখ্যানও আছে ম্যানচেস্টার সিটির পক্ষে। 78টি ম্যাচ জিতেছে সিটিজেনরা। নিউক্যাসেলের জয় 73 ম্যাচে, 41টি ম্যাচ হয়েছে ড্র। ইপিএল এর আরেক ম্যাচে উলফসের বিপক্ষে লড়বে লিভারপুল। ম্যানচেস্টার সিটির সঙ্গে এবার শুরু থেকেই পয়েন্ট টেবিলের ইঁদুর দৌড় চলছে লিভারপুলের। নতুন কোচ আর্নে স্লটের অধীনে ভালোই লড়াই করছে অলরেড। 5 ম্যাচে 4 জয় ও 1 হারে 12 পয়েন্ট নিয়ে 2 আছে তারা। মাত্রই লিগ কাপে লিভারপুল ঝড়ে বিধ্বস্ত হয়েছে ওয়েস্ট হ্যাম। সে ম্যাচে 2টি করে গোল করেন জটা ও গাকপো। এছাড়াও সালাও পান 1 গোল। অ্যানফিল্ডের বড় জয়ের সুখস্মৃতি নিয়ে মলিনাক্সে যাচ্ছে লিভারপুল। ম্যাচের আগে আর্নে স্লটের বড় চিন্তা প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসনকে নিয়ে। গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে 3-1 গোলে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। এখনো ফিট হয়ে উঠতে পারেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক। এছাড়াও আরও 1 মাস মাঠের বাইরে থাকবেন হার্ভে ইলিয়ট। এ দুজন ছাড়া বড় কোনো ইনজুরি নেই লিভারপুল শিবিরে। দুদলের মুখোমুখি দেখায় এখন পর্যন্ত জয়ের পাল্লাটা বেশ ভারী লিভারপুলের। অলরেডদের 61 জয়ের বিপরীতে উলফস জিতেছে 37টি ম্যাচ, ড্র হয়েছে 18টি ম্যাচে। পারভিন আক্তার, সময় সংবাদ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হলো সৈয়দপুর ফ্রেন্ডশিপ 10K ম্যারাথন প্রতিযোগিতা। বিভিন্ন বয়সের 700 দৌড়বিদ অংশ নেন এই ম্যারাথনে। দৌড়ের প্রতি মানুষকে উৎসাহিত করতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। সৈয়দপুর রানার্স ক্লাবের আয়োজনে সুস্থতার জন্য দৌড়, সবাইকে নিয়ে দৌড় স্লোগানে সৈয়দপুর ফ্রেন্ডশিপ 10K ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভোর 6টায় পার্বতীপুরের সোনাপুকুর সৈয়দপুর রানার্স মাঠ থেকে এই ম্যারাথন শুরু হয়। ম্যারাথনে সারা সৈয়দপুর ও দেশের বিভিন্ন রানার ক্লাবের সদস্য সহ প্রায় 7 শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করে। ভারী বর্ষণ উপেক্ষা করে সৈয়দপুর রানার্স মাঠে ভোর 5টা থেকে ম্যারাথনে অংশ নেওয়ার জন্য দৌড়বিদরা জড়ো হতে থাকেন। 3 ক্যাটাগরির ম্যারাথনে 3 কিলোমিটার দৌড়ে শিশু ও কিশোর ও 10 কিলোমিটার দৌড়ে পুরুষ, মহিলা ও সকল দৌড়বিদ অংশ নেন।
সৈয়দপুর রানার্স ক্লাব 2023 সালে সৈয়দপুর ফ্রেন্ডশিপ 10K নামে তাদের প্রথম ম্যারাথন আয়োজন করে। এরপর থেকে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত দৌড়ের আয়োজন করে আসছে ক্লাবটি। প্রতিষ্ঠার পর থেকে সৈয়দপুরের বিভিন্ন পেশার মানুষকে সকালে দৌড়ে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করে আসছে ক্লাবটি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তারা আয়োজন করলো সৈয়দপুর 10K ম্যারাথন। 3 কিলোমিটার হেঁটেছি, আমার খুব ভালো লেগেছে। আমরা যারা ম্যারাথন করি আমাদের জন্য যে কোনো রানই উৎসব। ফর দ্য ফার্স্ট টাইম আমি ঢাকার বাইরে আসলাম অ্যান্ড এক্সপিরিয়েন্স খুবই ভালো। বৃষ্টির জন্য আমরা ভেবেছিলাম যে ঠিকমতো হবে না, বাট বৃষ্টিটাও আসলে আমরা এনজয় করছি। এত সুন্দর নেচারের মাঝে দৌড়টা ছিল, মানে সবাই আসলে চারপাশটা দেখতে দেখতে দৌড়েছে। বৃষ্টি হওয়াতেও কোথাও কোনো রকমের কোনো সমস্যা দেখা যায়নি এবং সবার মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ এবং অংশগ্রহণ, এটা বেসিক্যালি ম্যারাথনকে আরো উল্লেখযোগ্য করেছে। শরীর সুস্থ রাখতে নিয়মিত দৌড়ের বিকল্প নেই, সে কারণেই মানুষকে উৎসাহিত করতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। এই ম্যারাথন এখন গোটা বিশ্বব্যাপী খুব বেশি প্রশংসার কাজ করতেছে এবং এটা খুব ছড়ায় গেছে গোটা বিশ্বে। কেন যে এটা একটা সুস্থ থাকার জন্য একটা অন্যতম একটা প্রধান হাতিয়ার। এই মোটামুটি আর এটার মধ্যে কোনো উদ্দেশ্য নেই এবং প্রতি বছর আমরা এটা করবো ইনশাআল্লাহ। ম্যারাথন শেষে অংশগ্রহণকারী সকলকে পদক ও বিশিষ্টজনদের ক্রেস্ট প্রদান করা হয়। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। সিন্ডিকেট কমিটির অপসারণ ও উশু ফেডারেশনকে দলীয়করণ মুক্ত করতে সংবাদ সম্মেলন করেছে উশুর বর্তমান ও সাবেক খেলোয়াড়রা, যেখানে উশু ফেডারেশনের বর্তমান কমিটির দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন তারা। নির্বাচন জালিয়াতি করেই বর্তমান সাধারণ সম্পাদক ফেডারেশন দখল নিয়েছেন বলে মন্তব্য তাদের। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য সাধারণ খেলোয়াড়দের বঞ্চিত করে গোপন দল গঠন করা হয় বলেও দাবি তাদের। এছাড়া মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন খেলোয়াড়দের হয়রানি করার অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে অংশ নেয়া সাবেক ও বর্তমান উশু খেলোয়াড়রা। বর্তমান কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাবর স্মারকলিপিও দেন তারা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবি গুরুত্ব না দিলেও ভারতের খবরের কাগজের প্রথম পাতায় সাকিবের অবসর, মিরপুরে শেষ টেস্ট খেলতে সুযোগ করে দেওয়ার আহ্বান সাবেকদের। এবং ফেডারেশন দুর্নীতিমুক্ত রাখতে কঠোর অবস্থানে ক্রীড়া উপদেষ্টা, 2 মেয়াদের বেশি দায়িত্বে থাকতে পারবেন না কেউ, দিতে হবে আয় ব্যয়ের হিসেব। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।